যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। দেখুন, আমি যখন রাষ্ট্রপতির একটা আদেশ জারি করা হলো, জুলাই সনদ সংবিধান সংশোধন 2025 আদেশ, তখন থেকে কিন্তু আমি বলছিলাম যে রাষ্ট্রপতির এই আদেশের জারির ক্ষমতা নাই, তবে উনি রাবার স্ট্যাম্প রাষ্ট্রপতি এবং ওনার হয়তো নিজস্ব কোনো ক্ষমতা কারণে এই সমস্ত ওনাকে দিয়ে করানো হচ্ছে। এটা কিন্তু আমি আরো 1 মাস আগে এই কথাগুলো বলেছি। তো আজকে কারণ আমার কাছে মনে হয়েছিল, কারণ এই ধরনের আদেশ তো রাষ্ট্রপতি স্বেচ্ছায় ওনার জারি করার কথা না, কারণ উনি তো বিচারক ছিলেন, ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, এবং উনি তো জানেন আইন কানুন সম্পর্কে, তাই না? বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষমতা কি এটাও জানেন। তো ওই প্রসঙ্গে আমি বলেছিলাম। তো আজকে কালের কণ্ঠের সঙ্গে যে সাক্ষাৎকারটা আমি অনলাইনে দেখলাম, সেখান থেকে কিন্তু আমার কাছে যে বিষয়টা মনে হয়েছিল আগে, সেটি বাস্তব হলো। সেটা হলো যে রাষ্ট্রপতি আসলে স্বাধীনভাবে কোনো কাজ করেননি। এক্ষেত্রে দুটো জিনিস হবে। একটি হলো, প্রথমত হলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যে পদ, যেটাকে কলঙ্কিত করা হয়েছে, এবং যারা এবং এই তাকে যে অবরুদ্ধ করে রাখা, স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া, তার কাছ থেকে নামে বেনামে তার সবকিছু করা, যারা করেছেন তারা, নাম না বলি আমি বলবো, সে যত উপরের পদই থেকে থাকুক না কেন, প্রত্যেকটা লোকের কিন্তু রাষ্ট্রদ্রোহীর অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থার সুযোগ সৃষ্টি হবে ভবিষ্যতে, আজকে হোক আর কালকে হোক, এটা অবধারিত। কারণ হলে আপনি জানেন, একটা রাষ্ট্রের প্রধান যিনি, তার সঙ্গে যদি এই ধরনের মেকানিজম করা যায়, তাহলে তো আর দেশ থাকে না। আপনি জানেন যে এই রাষ্ট্রপতিকে অপসারণের জন্য যখন বিভিন্নভাবে চক্রান্ত হয়েছিল এবং বিভিন্নভাবে আন্দোলন শুরু হয়েছিল, তখন কিন্তু বিএনপির মতো রাজনৈতিক দল সরাসরি বলেছিল যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করলে সেখানে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, যেটা আমিও কিন্তু ওই ব্যাখ্যায় দিয়েছিলাম। এরপরে বিএনপি সেই ব্যাখ্যা দিয়েছে, এবং সেটি থাকার কারণে পরবর্তীকালে যারা রাষ্ট্রে পরিচালনা করেছেন তারা তখন একটা টেকনিক বের করলেন যে কিভাবে রাষ্ট্রপতিও থাকবে, সাংবিধানিক পদ্ধতিও থাকবে, কিন্তু তার কাছ থেকে যে কোনো ভাবে হোক তারা যেটা চান সেগুলো করে নেওয়া। এখন কিন্তু একটা বড় ধরনের লিগ্যাল কনসিকুয়েন্স হবে এখানে, অন্য একটা। সেটা হলো, ধরেন এই যে অর্ডিন্যান্স গুলো জারি করা হয়েছে, সেখানে কিন্তু ওখানে আইনে বলা আছে যে রাষ্ট্রপতির নিজের স্যাটিসফ্যাকশন লাগবে, তাই না? এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2টা অ্যামেন্ডমেন্ট করেছেন, 24 সালে একটা, 25 সালে একটা। 24 সালে এই যে ডিসিপ্লিনারি ফোর্সের অ্যামেন্ডমেন্ট করে আজকে সেনাবাহিনীর এদেরকে যে বিচার করছেন, ওগুলো তো ওই সংশোধনী অর্ডিন্যান্সের বলেই হচ্ছে। তাহলে এখন এই অর্ডিন্যান্স যদি রাষ্ট্রপতি স্বেচ্ছায় নিজের স্যাটিসফ্যাকশনে যদি অর্ডিন্যান্স জারি করে না থাকেন, তাহলে কিন্তু একটা লিগ্যাল কনসিকুয়েন্স হবে। ওই অর্ডিন্যান্সের নিয়েই তখন একটা প্রশ্ন আসবে এবং চ্যালেঞ্জ হবে, এবং সেগুলো নিয়ে একটা আইনি বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে হবে। বিশেষ করে ওই অর্ডিন্যান্সের বেসিসে কিন্তু বিচার হচ্ছে, ওই অর্ডিন্যান্সের বেসিসে অনেক কর্মকাণ্ড হচ্ছে, ওই অর্ডিন্যান্সের বেসিসে অনেক আইনি প্রক্রিয়া চলছে। একটু আগে আপনার আর একটা চ্যানেলে আমি গিয়েছিলাম, সেখানে তো একই প্রশ্ন, এবং এটা আপনার দেখবেন যে কালকে সারাদিন ব্যাপী এবং আজকেও আলোচনা শুরু হয়ে গেছে, এবং এই বিতর্ক চলছে, এটা কেউ তুলতে হয় না। এখন এই ক্ষেত্রে যে বিষয়টা আসবে, সেটা কিন্তু এই সব অর্ডিন্যান্স যে এই যারা এখন প্লেস হবে, তো সব অর্ডিন্যান্সই যে অপ্রয়োজনীয় বা এই ধরনের বিতর্কের মধ্যে তা না। কারণ অর্ডিন্যান্স করার যে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার আর্টিকেল 93-তে যে দেওয়া আছে, সেখানে সুনির্দিষ্টভাবে বলা আছে যে প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে, এবং রাষ্ট্রপতি যদি স্যাটিসফাইড হন, দুটো শব্দ কিন্তু। অর্থাৎ এখন যে অর্ডিন্যান্স গুলো করা হয়েছে সেখানে প্রয়োজন এবং স্যাটিসফ্যাকশন। এখন স্যাটিসফ্যাকশনটা উনি কিন্তু সবকিছু যে উনি স্যাটিসফাইড না হয়ে করেছেন তা কিন্তু না, কারণ উনি কিন্তু কোনো কোনো অর্ডিন্যান্স হয়তো ওনার স্যাটিসফ্যাকশন আছে। এখন এগুলো বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা নিশ্চয়ই অর্ডিন্যান্স গুলো যাচাই বাছাই করবেন, এবং যাচাই বাছাই করে দেখবেন যে এখানে রাষ্ট্রপতির সেই সম্মতি ছিল কিনা। ইভেন কি তারা কনসাল্টও করতে পারেন, কারণ আইন মন্ত্রণালয় কিন্তু কনসাল্টও করতে পারেন রাষ্ট্রপতির সঙ্গে, যে মহামান্য রাষ্ট্রপতি, আপনার এই যে অর্ডিন্যান্স গুলো, এগুলোর মধ্যে কোনগুলোর ব্যাপারে আপনার সরাসরি সম্মতি এবং আপনার স্যাটিসফ্যাকশন ছিল, এবং সেই অনুসারে সেগুলা প্লেস হতে পারে, তাই না? আইনের কথা তো হলো ওনার স্যাটিসফ্যাকশন লাগবে, এবং উনি স্বেচ্ছায় করেছেন। তাই এখন যদি তার সঙ্গে কনসাল্ট করার পরে যদি উনি এইরকম একটা বক্তব্য বলে যে এই অর্ডিন্যান্সটা আমি তো স্বেচ্ছায় দেই নাই, বা আমি এটা স্যাটিসফাইড ছিলাম না, এটা প্রসেস করে
ওই অন্তর্বর্তীকালীন সরকার তারা কাগজ পাঠিয়ে দিয়েছে, অ্যাজ ইউজুয়ালি আমাকে সাইন করতে হয়, আমি সাইন করেছি। এই কথাটা বলার সাথে সাথে নিশ্চয়ই তখন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটা ধরে নেওয়া হবে যে এটা লিগ্যালিটি এবং লিগ্যাল ফোর্স আর নাই, তখন সেটা তারা প্লেস করবেন না। এটা একটা পদ্ধতি হতে পারে। আর একটা পদ্ধতি আছে, সেটা ওনারা যদি নাও করেন, এটা ধরেন পার্লামেন্টে প্লেস হলো, আইন হয়ে গেল, কিন্তু আইন হয়ে যাওয়ার পরে আইন চ্যালেঞ্জ করার তো সুযোগ রয়ে গেছে। ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় এই সমস্ত অর্ডিনেন্স গুলো আদালতে চ্যালেঞ্জ হবে। কারণ আমার কোনো মামলার প্রয়োজনে যদি হয়, তখন সেখানে আমরা চ্যালেঞ্জ করতে পারি। আইসিটির যে ট্রায়াল চলছে, সেখানে আসামি পক্ষ এটা তারা যদি কেউ এগ্রিভ হয়ে থাকেন এই অর্ডিনেন্সের কারণে, তারা ওটা চ্যালেঞ্জ করতে পারেন। এই যে দেখেন, এখানে অর্ডিনেন্স মেকিং পাওয়ারটাই তো প্রপারলি হয় নাই, আইন তো চ্যালেঞ্জ করা যায় যে কোনো সময়, তো ওই প্রক্রিয়াও একটা যাবে। এখানে দুটো জিনিস হবে, একটা হলো সরকারও সতর্কভাবে চিন্তা ভাবনা করে এটা একটা স্ক্রুটাইজ করতে পারেন, আর এটা না হলেও পরবর্তীকালে একটা লিগ্যাল যে ফাইট আইন হয়ে যাওয়ার পরেও সেগুলোও একটা ভবিষ্যতের পথ ওপেন থাকবে। এবং সেটিও আমার মনে হয় যে একটা সময় কেউ না কেউ যে কোনো প্রক্রিয়ায় এগুলো আলোচনায় আসবে। কারণ হলো যে আলোচনায় আসার মতো সূত্র তো তৈরি হয়ে গেছে, কাজে এটা তো আলোচনায় আর আপনি দাবিয়ে রাখতে পারবেন না। কারণ আপনি দেখবেন যে তার যে ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্রপতির স্বাধীন কর্মকাণ্ডের উপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা যারা হস্তক্ষেপ করেছেন, এর মধ্যে একটা জিনিস কিন্তু উনি সাক্ষাৎকারেই বলে দিয়েছেন যে আমাকে অপসারণ করার জন্য একজন প্রধান বিচারপতির কাছে একজন উপদেষ্টা এবং একজন গিয়েছিলেন। তাহলে ওনারা তার মধ্যে অভিযুক্ত হয়ে যাচ্ছেন, কারণ ওনাকে অপসারণের জন্য বেআইনি ভাবে তারা একটা কনস্পিরেসি করেছিল। এটা তো ওনার বক্তব্যের মধ্যেই চলে আসছে। কাজে এখানে আমি নাম বলবো না, কিন্তু এখানে অনেক একদম টপ লেভেল থেকে অনেকেই এখানে জড়িয়ে যেতে পারেন। তবে এখনই যে আজকেই যে কিছু হয়ে যাবে বা কালকেই কিছু হয়ে যাবে তা না। তবে এটা আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ সব সম্ভবের দেশ, এবং এই যে রাষ্ট্রপতির উপরে যে বল প্রয়োগ, রাষ্ট্রপতির কার্যক্রমে হস্তক্ষেপ, এগুলো তো রাষ্ট্রদ্রোহের অভিযোগ। কারণ রাষ্ট্রের প্রধান কর্মকর্তাকে যদি আপনি কাজে বাধা সৃষ্টি করেন এবং তার উপরে যদি বল প্রয়োগ করেন, এই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগগুলো আজকে না হোক, 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, একদিন না একদিন আসবে। এবং আমার বিশ্বাস, যেহেতু বাংলাদেশের সব সম্ভবের দেশ এবং বাংলাদেশও এটি এক সময় এই সমস্ত কর্মকাণ্ড যারা করেছেন তারা আইনের আওতায় আসবেন, এটা আমি আইনজীবী হিসেবে মনে করি যেটা নিশ্চয় হবে। কারণ আমাদের ওই রকম ইনস্ট্যান্স আমাদের জুডিশিয়াল হিস্ট্রিতে আছে। আপনার কথা হলো যে রাষ্ট্রপতির কাজে বাধা দেওয়া, সেখানে আপনার ও যেই হোক, সে আর্মি চিফ হোক, সে উপদেষ্টা হোক, প্রধান উপদেষ্টা হোক, নাইলে আপনার একজন আইনজীবী হোক, যেই হোক না কেন, বা একজন সাংবাদিক হোক, এটা আমি বলছি যেই হোক, সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষে অভিযোগটা আসতে হবে, অভিযোগটা ফাউন্ডেড হইতে হবে এবং সেটার প্রমাণ থাকতে হবে। এবং এই সমস্ত বিষয়গুলোর উপরে ভবিষ্যতে নিশ্চয়ই উনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন, এটা আরো হয়তো ইলাবোরেট সাক্ষাৎকার ভবিষ্যতে আসবে, তাই না? তখন বিষয়গুলো আরো ব্যাপকভাবে জানা যাবে। না, এখন ধরেন কনসিকুয়েন্স দেখতে পাওয়ার, উনি তো আগেই বলে দিয়েছে যে নির্বাচনের পরে আমি আর এই পদে থাকতে চাই না, এই সাক্ষাৎকার কিন্তু চলে আসে, তাই না? এটা আপনি যদি কোনো পদে থাকতে চান তখন আপনি কনসিকুয়েন্স চিন্তা করবেন। উনি তো থাকতেই চাচ্ছেন না, কেন এখানে কনসিকুয়েন্স কি আছে? ওখানে সরানোর তো কিছু নতুন করে কোনো প্রয়োজন নাই, তাই না? উনি তো নিজেই বলে দিয়েছেন থাকবেন না। এখন শুধুমাত্র আমাদের সংসদ বসবে, সংসদ বসার পরে স্পিকার নির্বাচিত হবে এবং স্পিকার নির্বাচনের পরে রাষ্ট্রপতি নির্বাচন নিশ্চয়ই বিএনপি চাইবে, কারণ যে দলই ক্ষমতায় আসে সেখানে কিন্তু উনি যখন পদত্যাগ করবে তখন বিএনপি কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া। আর উনি পদত্যাগ করলে স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত করলে সেটা একটা জটিলতা হবে যে কে দায়িত্ব নেবে। আমার মনে হয় যে উনি সেটাই হয়তো অপেক্ষা করবেন যে স্পিকার নির্বাচিত হয়ে যাওয়ার পরই উনি যদি পদত্যাগ করেন, যেটা উনি আগে বলেছেন, তাহলে স্পিকার দায়িত্ব নিবে, তাই না? সেক্ষেত্রে তার কোনো সমস্যা নাই এবং তারপরে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। তো উনি তো এখন উনি যেটা যেভাবে বলেছেন তাতে ওনার তো হারাবার কিছু নাই, তাই না? উনি তো আগে সেটা বুঝে শুনি কথাগুলো বলেছেন এবং এই যে কথাগুলো যে বলেছেন এর জন্য অবশ্য ওনাকে ধন্যবাদ। কারণ অনেকে তো অনেক কথা বলে না, অনেকে অনেক কথা চেপে যায়, তাই না? তো এই যে উনি যে কথাগুলো বলেছেন, এটি আমি মনে করি যে আমাদের দেশের জন্য ভালো হলো। কারণ আমরা সবাই জানতে পারলাম যে আলটিমেটলি বাংলাদেশে কি হলো, এগুলো আমাদের ভবিষ্যৎ। কারণ ইতিহাস তো কোনো সময় আপনার চাপা থাকে না, প্রকৃত ইতিহাস কিন্তু চলে আসে এবং ইতিহাসের আলোকে অভিজ্ঞতা নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হয়। অতএব উনি যেটা বলেছেন, আমি মনে করি যে উনি খুব ভালো কাজ করেছেন। এটা অনেকেই আশঙ্কা করছিল, আমি আইনজীবী হিসেবে তো প্রকাশ্যেই বলে দিয়েছিলাম, অনেকবারই বলেছি উনি স্বাধীনভাবে এটা কাজ করতে পারেন না, এভাবে করার কথা না।
কিন্তু তারপরে এখন আজকে তো সব প্রকাশ্যে আসলো যে আসলে উনি স্বাধীনভাবে করেন নাই। এটা অত্যন্ত দুঃখজনক যে একজন মহামান্য রাষ্ট্রপতি, যিনি সংবিধান বলে, সংবিধান অনুসারে যিনি হলেন সর্বোচ্চ অভিভাবক, তার সঙ্গে যদি আপনার বেআইনি ভাবে তার অধীনে যারা আছেন, তার কাছ থেকে যারা শপথ নিয়েছেন, তারা যদি এই বেআইনি কর্মকাণ্ডগুলো করেন, এটাকে জাতি বা দেশের রাজনৈতিক দলগুলো কিভাবে নিবে, এটা হয়তো কালকে পরশু আপনার বিভিন্ন ভাবে আলোচনার মধ্যে দিয়ে চলে আসবে। তবে আমি একজন আইনজীবী হিসাবে, একজন নাগরিক হিসেবে মনে করি যে এটি নিশ্চয়ই কেউ যেন এটাকে অ্যাভয়েড না করেন এবং এটা যেন কোনোভাবে চাপা পড়ে না যায়। এটা নিশ্চয়ই যেন যথাযথ প্রক্রিয়ায় এটার এক প্রতিকার যেন আসে, সেটাই আমার প্রত্যাশা থাকবে।